আসসালামু আলাইকুম। পাকিস্তানের টিকে থাকার ম্যাচ আগামীকাল সন্ধ্যা 7:30টায় শ্রীলঙ্কাতে, যেটা কিন্তু আছে ইংল্যান্ডের সাথে। এই ম্যাচটা পাকিস্তানের জন্য এতটাই ইম্পর্টেন্ট, যদি জিততে না পারে পাকিস্তান, মোটামুটি বলা চলে 80% বিদায় বলা চলে। কারণ নিউজিল্যান্ডের সাথে যে ম্যাচটা হয়েছে সেখানে কিন্তু এক পয়েন্টে কিন্তু ভাগ করে নিচ্ছে তারা। এবং পয়েন্ট টেবিলটাও যদি আপনি একটু খেয়াল করে দেখেন, সেখানে আপনি অবশ্যই দেখতে পাবেন কিন্তু পাকিস্তান 3-এ আছে, যেখানে নিউজিল্যান্ড কিন্তু 2-এ আছে। তাদের 1 পয়েন্ট নিয়ে কিন্তু 2-এ আছে এখানে। তো বিষয় হচ্ছে কি যে শ্রীলঙ্কাকে কিন্তু আবার ইংল্যান্ড হারায় দিছে এখানে মাঝখানে। কালকে কিন্তু শ্রীলঙ্কাকে একবারে এমন ভাবে অ্যাটাকিং করছিল, কাউন্টিং অ্যাটাক করে শ্রীলঙ্কাকে কিন্তু হেরে দিয়েছে কালকে ইংল্যান্ড। পাকিস্তানের কাছে অনেক ইম্পর্টেন্ট ম্যাচ কালকে, যেমন ভালোভাবে যদি উইনিংটা নিতে পারে সেক্ষেত্রে কিন্তু ইংল্যান্ড ম্যাচটা যদি জিতে যায়, তো ইংল্যান্ড কিন্তু অলরেডি কিন্তু তারা কিন্তু কোয়ালিফাই করে ফেলবে এবং বলা চলে যে চলে যাবে ইংল্যান্ড ধরাছোঁয়ার বাইরে। সেখানে পাকিস্তানের টিকে থাকা, যদি টিকতে চায় টুর্নামেন্টে, তাহলে কিন্তু কালকে জয় ছাড়া বিকল্প পাকিস্তানের সামনে নেই। পাকিস্তানের সামনে আর একটা ম্যাচ থাকবে শ্রীলঙ্কার অনলি, সেই শ্রীলঙ্কা ভার্সেস পাকিস্তান ম্যাচটা থাকবে। বাট কালকে যদি হেরে যায় শ্রীলঙ্কার ম্যাচে ভ্যালু থাকবে না। অপর দিকে যদি আবার নিউজিল্যান্ড যদি বাকি দুইটা ম্যাচ, যেহেতু ইংল্যান্ডের সাথেও আছে এবং শ্রীলঙ্কার সাথেও আছে, তারা জিতে নেয়, তাহলে কিন্তু ভ্যালু থাকবে না। সো কালকে পাকিস্তানের মরণ কামড় কিন্তু দিতে হবে। তো কালকে যে কোনোভাবেই ইংল্যান্ডের সাথে উইনিং ছাড়া কিন্তু গতি নেই। কানা ঘোষা যতটুকু শোনা যাচ্ছে, বাবরকে বসে দেওয়ার সম্ভাবনা আবারও জাগছে এবং বসে দেওয়ার সম্ভাবনার কথা সবাই বলতেছে, যদিও আমি জানি যে বাবরকে বসাবে না। শাহিন শাহ আফ্রিদি কামব্যাক করবে হয়তোবা, যেরকমটা শোনা যাচ্ছে আমার মধ্যে, যে পাকিস্তানের মিডিয়া থেকে শোনা যাচ্ছে যে যেহেতু নিউজিল্যান্ডের সাথে যে ম্যাচটা ছিল ওখানে কিন্তু শাহিন শাহ আফ্রিদি ছিল না। এবং বলা চলে যে সাদাব খানের কথা উল্লেখ করলেও সাদাব খান কিন্তু ভালো ফর্মে আছে এবং মোটামুটি রান, ব্যাটে বলে রান কিন্তু সে করে দিচ্ছে। সো সাদাবকেও বাদ দেবে না। সালমান মির্জা ইজ এ গুড প্লেয়ার। আমার যতটুকু বিশ্বাস, সালমান মির্জা যদি নেওয়া হয় এবং সালমান মির্জা কিন্তু শাহিন শাহ আফ্রিদির জায়গায় যথেষ্ট ভালো করবে। কারণ একটা ম্যাচ যদি ভালো করে না, একটা ম্যাচ খারাপ করলে মানুষের মানা যায়। শাহিন শাহ আফ্রিদি প্রায় টানা 8 থেকে 10টা ম্যাচ যেভাবে খেলছে, তাতে করে প্রতিপক্ষকে কোনোভাবেই প্রেসারে ফালানো যাচ্ছে না। 4 ওভারে 40, 45 এবং বলা চলে যে 35, মানে 10-এর ওপর স্ট্রাইক, 8-9-এর ওপর থাকছে। তো সেখানে উইকেটও পাচ্ছে না, হেল্পও হচ্ছে না। যখন আপনার পাওয়ার প্লেতে যদি শাহিনকে আনা হচ্ছে, সেখানে সে কাজে লাগাতে পারছে না। আপনি যদি ব্যক্ত দেওয়া দরকার, সেখানেও কাজে লাগাতে পারছে না। সো তার মতো বলার বর্তমানে কিন্তু পাকিস্তান টিমে লাগবে না। সো যদি কামব্যাক করায় ইংল্যান্ডের সাথে শাহিন শাহ আফ্রিদিকে, তাহলে কিন্তু অবশ্যই পাকিস্তান ভুল করবে, যেটা বাবরকে বসাবে না যতটুকু জানা মতে। ফকরকে অবশ্যই 100% খেলাতে হবে। ফখর জামানকে 100% খেলাতে হবে, কারণ ফকরকে 100% ইংল্যান্ডের সাথে না, শুধু যে কোনো এক্সপিরিয়েন্স মোড, যদি ইন্ডিয়ার সাথেও খেলা হতো, সেই ইন্ডিয়ার সাথে খেলাটাও কিন্তু ফকরকে রাখা উচিত ছিল। প্রয়োজনে সিয়ামকে একটা ডাউন নামায় দেন, তারপরে সিয়াম যেহেতু ওপেনিং এ 100% সাইম আবু ভাবে ভালো করতে পারছে না। সো সাইমকে আপনি একটা একটা ডাউন নামায় দেন। যদি ফকরকে ওপেনিং করানো যায়, অবশ্যই কিন্তু সাহেবজাদা ফারহানের সাথে ভালো একটা পার্টনারশিপ আসতে পারে। ইংল্যান্ড কিন্তু অনেক শক্তিশালী দল, যদিও শ্রীলঙ্কার কাছে চেকে গেছিল 146 রানে, তারপরে সেই রানটাও কিন্তু তারা কামব্যাক করে নিয়েছে। জোফরা আর্চার থেকে 100% সাবধান থাকতে হবে। সাথে কিন্তু আদিল রশিদ, দুইটা বলারকে যদি পাকিস্তান টেকেল দিতে পারে, তাহলে ম্যাচ কিন্তু উইনিং সম্ভব। টসটা অনেক ইম্পর্টেন্ট। ইংল্যান্ডের কথা যদি আপনি আসেন, বর্তমানে ইংল্যান্ডের আপনি যদি নির্দিষ্টভাবে কোনো প্লেয়ারের নাম বলেন, আহামরি সত্যিকার অর্থে কোনো প্লেয়ার 100% এখন পর্যন্ত ফর্মে নেই। একদম আপনি যদি টোটালি আপনি ব্যাটিং এর সাইড যদি ইংল্যান্ডের কথা বলেন, ব্যাটিং সাইডে ইংল্যান্ডের আহামরি কোনো প্লেয়ার নাই যে 100% একদম ফর্মে আছে। ফিল সল্ট বলেন, আপনার হ্যারি ব্রুক বলেন, আপনি এভারেজে রান করছে তারা 30, 35, কখনো বা কেউ 50 করছে, কখনো 25, কখনো 40। মানে কন্টিনিউ ভাবে একটা প্লেয়ার যে ভালো করে যাচ্ছে, যেমনটা ইন্ডিয়ার ঈশান কিষান কন্টিনিউ ভাবে ভালো করছে টানা, এরকম ভাবে নাই। বাট দলীয় পারফরমেন্সটা তাদের কিন্তু অনেকটা অবদান রাখছে। এবং বলা চলে যে জর্জ বাটলারের উপর অনেকটাই আশা ছিল, ভরসা ছিল ইংল্যান্ডের। সে ভরসা কিন্তু মিটাতে পারেনি এবং সেই ভরসার প্রতিদান কিন্তু জর্জ বাটলার কিন্তু এখন পর্যন্ত দিতে পারেনি। যতগুলো ম্যাচ হয়েছে প্রত্যেকটা ম্যাচই প্রায় 3-4-2 দুই অঙ্কের ঘরও কিন্তু টিকতে পারেনি জর্জ বাটলার। ফিল শার্ট মোটামুটি বলা চলে ভালো করছে। এবং যদি আপনি মাঝখানে যদি আপনি সামকরনের কথা যদি বলেন আপনি, এবং ব্যান্টনের কথা যদি বলেন আপনি, ব্যান্টনও ভালো প্লেয়ার, সামকরনও ভালো প্লেয়ার। যখন একটা দুইটা উইকেট পড়ে যায়, সেই সময় যায় কিন্তু দলের যে রানটা যে ধরাটা, সেটা কিন্তু সামকরনই ধরছে। ব্যান্টনের কাছে যদিও স্লো পেসে ভালো খেলে ব্যান্টন, আর একটু যদি ফাস্ট খেলা যেত তাকে, কিন্তু আর একটু ফাস্ট যদি হতে পারতো সে,
তাহলে কিন্তু রানটা কিন্তু অবশ্যই 100% আর একটু আপডেট হতো। হ্যারি ব্রুকের উপর অনেকটাই ভরসা ছিল ইংল্যান্ডের, যেহেতু ক্যাপ্টেন, সো সেও নিজেকে কিন্তু এরকম ভাবে মেলে ধরতে পারেনি। উইল জক্স মোটামুটি করছে, খারাপ না। ওই যে বললাম একটা কথা, যে প্রত্যেকটা প্লেয়ারের কাছে আপনি যদি দেখেন ইংল্যান্ডের এভারেজ, সো পাকিস্তানের টার্গেট যে জিনিসটা যদি জিততে হয় তাহলে অবশ্যই 100% জস বাটলারকে ফেলে দেওয়া যাবে না, ফিল শর্টকে ফেলে দেওয়া যাবে না। অবশ্যই পাওয়ার প্লেটা একটা বা দুইটা উইকেট যদি ফালাতে পারে, এভারেজটা যেহেতু স্পিন পিচ শ্রীলঙ্কাতে, ফাস্ট পিচ না, সো সেখানে খেলাটা কিন্তু ইংল্যান্ডের জন্য অনেক কঠিন হবে, কারণ এশিয়া মহাদেশের বাইরে তারা, যেহেতু এশিয়াতে পাকিস্তান, এশিয়া মহাদেশের ভিতরে পাকিস্তান, সো তাদের স্পিন খেলে অভ্যেস আছে। পাকিস্তান 100% জিততে হবে যদি একটু স্ট্র্যাটেজি তারা কৌশল অবলম্বন করতে পারে। বেস্ট অফ লাক। সুপার 8 আগামীকাল 7:30 পাকিস্তান ভার্সেস ইংল্যান্ড দেখার আমন্ত্রণ। ভালো থাকুন, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আসসালামু আলাইকুম।